আকস্মিক বন্যায় দিশেহারা লাখো মানুষ। কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের জনজীবন বিপর্যস্ত। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দুর্গতরা, ত্রাণ তৎপরতা জোরদার। ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস লাখো মানুষের বিকল্প না থাকায় প্রবল বর্ষণে সরতে নারাজ। শুধু চট্টগ্রাম নগরীতে এই 20 বছরে 400 মৃত্যু। সচেতনতা বাড়ানোর উদ্যোগ। ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। আবারও শেষ মুহূর্তে সুপার সাবমেরিনো ঝলক। বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন। রাতে মুখোমুখি হবে ইংল্যান্ড, নরওয়ে। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। আকস্মিক বন্যায় কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের জনজীবন বিপর্যস্ত। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। পানিতে টুইটম্বুর বান্দরবান। পাহাড়ি ঢলে মহাসড়কের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন সড়কে পাহাড় ধসের কারণে মাটি নেমে আসায় রুমা, থানচি, আলীকদম ও লামা ও নাইখংছড়ি সহ অধিকাংশ উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হয়, জনদুর্ভোগ আরও বেড়েছে। অন্যদিকে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জে এখনও পানিবন্দী সহস্রাধিক মানুষ। দুর্গত এলাকায় রয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র অভাব। এছাড়া সিলেটেও নদ নদীর পানি বাড়ায় 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত 160টি টিলা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারের চকরিয়া আছেন সহকর্মী বুলবুল রেজা, বান্দরবানে এনএ জাকির এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমেদ খান। সরাসরি শুরুতেই যাচ্ছি বুলবুলের কাছে। বুলবুল, যে রাস্তাগুলো রয়েছে, সেখানে যে দোকানপাটগুলো রয়েছে, সেগুলো কিন্তু পানির নিচে রয়েছে। অর্থাৎ এই এলাকার 90% মানুষ এখন পানিবন্দী বলা চলে। আমরা কিছুক্ষণ আগে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে গত 6 দিন ধরে, অর্থাৎ এই অতি বৃষ্টি এবং যে পাহাড়ি ঢল, এই তার কারণেই কিন্তু মূলত এই যে এখনকার যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতি বিরাজ করছে। এবং এলাকার লোকজন যারা রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব এলাকায়, অর্থাৎ যেখানে যেখানে পানিবন্দী অবস্থায় মানুষ দিনাতিপাত করছে, সেখানে কিন্তু সরকারি যে পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব এলাকায়, অর্থাৎ যেখানে যেখানে পানিবন্দী অবস্থায় মানুষ দিনাতিপাত করছে, সেখানে কিন্তু সরকারি যে সহায়তা অর্থাৎ ত্রাণ, সেগুলো এখনো এসে পৌঁছায়নি। তবে কয়েকটি এলাকায় এরই মধ্যে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। এবং এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন, বিশেষ করে এই ইউনিয়নের যারা বাসিন্দা রয়েছেন, তারা বলছেন তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মুহূর্তে বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সব ধরনের প্রস্তুতি সহায়তা সহ অন্যান্য যে খাবার বা বিশুদ্ধ পানি, সেটি সরবরাহ করা হবে। এর বাইরেও পুরো কক্সবাজার জেলার এই মুহূর্তে বলা চলে 40টি ইউনিয়নের মানুষ কিন্তু পানিবন্দী এবং তারা খুব দুর্বিষহ জীবনযাপন করছে। এবং আরো একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে মোটামুটি গত 6 দিনে, অর্থাৎ 2200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে আগামী 2 দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য এলাকা যেগুলো এখনো প্লাবিত হয়নি, সেগুলো প্লাবিত হওয়ার কিন্তু সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী বান্দরবানে রয়েছেন, এনএ জাকির, সেখানকার সবশেষ পরিস্থিতি তার কাছ থেকে জেনে নিয়ে আসবো। বান্দরবানের বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গতকাল রাত থেকে ভারী বর্ষণের কারণে সকাল থেকে নিম্নাঞ্চলের আরো বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন সড়কে আবারও তলিয়ে গেছে বন্যার পানিতে। আমরা গতকাল
সন্ধ্যা পর্যন্ত কিন্তু থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রাত থেকে ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে এবং যে 1 থেকে 2 ফিট পানি কমেছিল আজ সকালে কিন্তু তার চেয়ে দ্বিগুণ পানি বৃদ্ধি পেয়েছে। সাঙ্গু মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন জায়গায় কিন্তু পানিতে তলিয়ে গেছে। এর কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সারা দেশের সাথে। এছাড়াও বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে যাওয়ায় এই মুহূর্তে কিন্তু অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন রয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে পানিবন্দী লক্ষাধিক মানুষ। গত 3 থেকে 4 দিন তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে আর্মিপাড়া, ওয়াদ্দা ব্রিজ, শেরেবাংলা নগর, ইসলামপুর, বালাঘাটা, কালাঘাটা সহ বিভিন্ন এলাকার প্রায় লক্ষাধিক মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের আজকে 4 দিন যাবৎ কিন্তু তারা ঘর থেকে বের হতে পারছে না। বিভিন্ন এলাকায় কিন্তু বিদ্যুৎ ব্যবস্থাও নেই এবং মোবাইল নেটওয়ার্কও নাই। এই কারণে তাদের দুর্ভোগ আরো চরম আকার ধারণ করেছে। আমরা খবর নিয়ে জেনেছি বান্দরবানের যে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে 4000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। সেখানেও তারা কিন্তু কিছুটা দুর্ভোগের মধ্যেই রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় যেখানে মোবাইল নেটওয়ার্ক, যাতায়াত যোগাযোগ দুর্গমতা, সেখানে কিন্তু ত্রাণ কার্যক্রম চালানো অনেকটা দুরূহ হয়ে পড়ছে প্রশাসনের পক্ষে। বিশেষ করে বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে বালাঘাটার লেবুঝিরি এলাকা, এরপরে কুয়ালং এলাকা, এছাড়াও বেশ কিছু এলাকা রয়েছে যেখানে পানিবন্দী মানুষদের কাছে আসলে ত্রাণ সামগ্রীও সঠিকভাবে পৌঁছানো যাচ্ছে না। আরেকটি বিষয় যেটি গত 3 থেকে 4 দিন রাস্তাঘাট বন্ধ হওয়ার কারণে যান চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে। এর ফলে বাজারে, স্থানীয় বাজারে যে পণ্য রয়েছে সে পণ্য কিন্তু কিছুটা সংকট দেখা যাচ্ছে। মানুষ বাজারে যেমন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মোমবাতি, দিয়াশালাই থেকে শুরু করে শুকনো খাবার সেগুলোও কিন্তু কিছুটা কমতি পড়ছে। তো এক কথায় বলা চলে বন্যা পরিস্থিতি গতকাল কিছুটা উন্নতির দিকে গেলেও আজকে কিন্তু তার চেয়েও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এবং বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বৃষ্টিপাত কিন্তু এখনো অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিন্তু বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। এখন আমরা চলে যাব হবিগঞ্জে, সেখানে রয়েছে সহকর্মী রাশেদ আহমেদ। টানা বর্ষণ ও ভারতীয় দলে হবিগঞ্জের প্রায় 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং এই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হবিগঞ্জের খোয়াই নদীর 2টি বাঁধ আমরা জানি যে ভেঙে গিয়েছিল। ভেঙে প্রায় 25টি গ্রাম এখানে প্লাবিত হয়েছে এবং আমরা দেখেছি যে গত পরশুদিন রাতে এই বাঁধগুলো ভেঙেছিল এবং এই বাঁধ ভাঙার পর এই যে 25টি গ্রাম ধীরে ধীরে, প্রথম 10টি গ্রাম ছিল, ধীরে ধীরে 25টি গ্রামে প্লাবিত হয়েছে এবং এখনও এই গ্রামগুলোতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। আমরা দেখেছি যে এখানে যারা আছেন গ্রামের যে সাধারণ মানুষ, বাড়িঘর এখনও পানিতে তলিয়ে আছে এবং অনেকে আমরা দেখেছি যে যারা বাড়িঘরে থাকতে পারেন নাই তারা ওই যে আশেপাশের যে ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন স্কুল মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন। আমরা কথা বলেছিলাম হবিগঞ্জে যে সাধারণ মানুষ আছেন তারা জানিয়েছেন যে হবিগঞ্জের যে বনগাঁও এলাকার কালীগঞ্জ এলাকায় এই বাঁধটি ভাঙন দেখা দেয় এবং এই বাঁধ ভাঙনের যে কারণ হিসাবে এলাকাবাসী অভিযোগ করেন যে এখানে অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে এখানে এই বাঁধটি ভেঙেছে এবং এই ব্যাপারে যারা এই বালু উত্তোলনের সাথে জড়িত তাদের শাস্তি দাবি করেছেন। সব মিলিয়ে বলা যায় যে হবিগঞ্জে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে এবং আগামীতে যদি আর কোনো বৃষ্টি না আসে তবে বন্যা পরিস্থিতির অবনতি ঘটবে না। তো এই ছিল আজকের সর্বশেষ। হবিগঞ্জ থেকে সহকর্মী রাশেদ আহমেদ খান, বান্দরবান থেকে এনে জাকির এবং চকরিয়া থেকে সহকর্মী বুলবুল রেজা জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি সবশেষ খবরাখবর। প্রবল বর্ষণে চট্টগ্রামের পাহাড় মৃত্যুকূপে পরিণত হলেও ঝুঁকিতে বসবাসকারীদের সরানো যাচ্ছে না কোনোভাবেই। শুধু নগরীতে গত 20 বছরে পাহাড় ধসে মারা গেছে অন্তত 4 জন, অথচ এখনো 26টি পাহাড়ে বাস করছেন লাখো মানুষ। এমনকি বেশি ঝুঁকিতে থাকা 6500 পরিবারকে সরিয়ে নিতে পারেনি জেলা প্রশাসন। একই পরিস্থিতি 3 পার্বত্য জেলাতেও। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কমল দে। শুধু চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরের পাহাড়ি অঞ্চলে অন্তত 1.5 লাখ মানুষের বসবাস। এর বাইরে নগরীর পাহাড়তলি, বাইজিদ, খুলশি ও পাঁচটাইশ এলাকার 26টি পাহাড়ে বসবাস আরও কয়েক লাখ মানুষের। সরকারি মালিকানাধীন 16টি পাহাড়ে 6175টি এবং বেসরকারি মালিকানাধীন বাকি 10টি পাহাড়ে 383টি পরিবার এখনও ঝুঁকির মধ্যে। পাহাড়ের পাদদেশে প্রায় সকল পরিবারই ঝুঁকিপূর্ণ, কারণ পাহাড় কখন
ভেঙে পড়বে বৃষ্টির খুব দীর্ঘ সময় বৃষ্টি হলে এটি আসলে আমরা বলতে পারি না। চট্টগ্রাম নগরীতে গত ২০ বছরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত ৪০০ জনের। এর মধ্যে ২০০৭ সালের ১১ জুন একদিনের রেকর্ড বৃষ্টিতে সর্বোচ্চ ১২৮ জনের মৃত্যু হয়। চলতি বছর পাহাড় ও পাহাড় সংলগ্ন দেওয়াল ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের মধ্যে বেশ কয়েকটি পরিবারকে জেলা প্রশাসন বৃষ্টির শুরুতে সরিয়ে নিল, তারা আবার আগের অবস্থানে ফিরে এসেছে। জায়গা জমিন নাই, কিছু নাই, বাড়িঘর নাই, তো আমরা আর কই যাবো? আমাদেরকে বাসস্থান দেখ, আমরা চলে যাবো এখান থেকে। যখন আমাদের স্থানগুলো আমরা ঠিক করি তখন তারা অনেকেই যেতে চায় না বা গেলেও সেখান থেকে আবার চলে আসে। তারা যুক্তি দেখায় তাদের যে স্থানে তারা এখন তাদেরকে স্থানান্তর করা হয়েছে সেখান থেকে তাদের কাজের পরিবেশ দূরে। এদিকে পার্বত্য জনপদ বান্দরবনের লামায় গত ৮ জুলাই পাহাড় ধসে মৃত্যু হয়েছে ২ পরিবারের ৫ জনের। আর গত ১ দশকে পাহাড় ধসে মৃত্যু হয় ১০৫ জনের। তারপরও শহরের কালাঘাট, বালাঘাট, লঙ্গিপাড়া, বনরূপা, সিদ্দিক নগর সহ লামা, আলীকদম এবং নাট্যাংছড়ির পাহাড়ি অঞ্চলে ১ লাখের বেশি মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। ২-৩ দিন বৃষ্টি হচ্ছে যে এই কারণে পাহাড় ধস হইতেছে, আমরা এখন বাড়িতে আতঙ্কতে আছি। রাতে তো বিশেষ করে আমরা ঘুমাইও না, পাহাড় ভাঙার কারণে ভয়ে থাকি, বাচ্চা কাচ্চা আছে। সম্মিলিত চিন্তা ভাবনা করে সম্মিলিত প্রয়াসে একটা কিছু করতে হবে যাতে প্রতি বছর একই দুর্যোগটা বারবার না। অপরদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ধসের ঝুঁকিতে থাকা ৮২টি পয়েন্টে বসবাস ৫,০০০ পরিবারের। বিগত ২০১৭ সালে পাহাড় ধসে মারা যায় ৫ সেনা সদস্য সহ মোট ১২০ জন। পরের বছর অর্থাৎ ২০১৮ সালে মৃত্যু হয় ১১ জনের। তবে চলতি বছর ৯৭টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি হয়নি। পানি যাওয়ার তো জায়গা নাই, রাস্তা দিয়ে যাচ্ছে, বাড়ির কাছ দিয়ে যাচ্ছে, তো ভয় লাগবে না? টাকা পয়সার কারণে হয়তো জায়গা অল্প একটু নিচ্ছি, হয়তো জানি ঝুঁকিপূর্ণ আছে, হয়তো মরণ করে ভয় করতে পারতেছি না। পার্বত্য ৩ জেলাতে ভূমিগত অবস্থা কার্যক্রম বন্ধ আছে, তো এটা যদি শুরু করে সরকার হয়তো খুব শীঘ্রই শুরু করবে, সেক্ষেত্রে হয়তো তাদেরকে আমরা নিরাপদ আবাসস্থল দিতে পারব। বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলা চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পর্যটন নগরী কক্সবাজারে ছোট বড় কয়েক হাজার পাহাড় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম সহ দক্ষিণ অঞ্চলের অতি ভারী বৃষ্টি কমে আসবে, তবে রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সকালে সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ জানান, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। সন্ধ্যা পর্যন্ত সমুদ্রে মাছ ধরার ট্রলার সহ অন্যান্য নৌযানকে চলাচল সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যে গতকালকে পর্যন্ত যে বৃষ্টি সর্বোচ্চ হয়েছে আমবাগানে ১০৬ মিলিমিটার, তাছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টি অনেকটা কমেছে, যেটা গত পরশুদিন সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল ২১১, প্রায় চট্টগ্রামে ১০০ মিলিমিটার কম বৃষ্টি হয়েছে। যদিও ১০০ মিলিমিটার এটা অতি ভারী বর্ষণ, এটা গ্র্যাজুয়ালি ওইদিকে বৃষ্টি কমে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরে ওই সব জায়গাতে বৃষ্টি আরও কমে যাবে, তবে কিছুটা বৃষ্টি বাড়বে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী ডিভিশনে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার দক্ষিণ অঞ্চলে বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং গ্র্যাজুয়ালি একটু বৃষ্টি বাড়বে আগামী ৩-৪ দিন। এটা বেসিক্যালি যে বৃষ্টিটা হবে এটা রংপুর, ময়মনসিংহ, সিলেট এই রিজনে। অন্য প্রসঙ্গ, ঢাকা মেডিকেল কলেজের একটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সরকার প্রধান। এর আগে ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী মেডিকেল কলেজটির সাবেক শিক্ষার্থী ডাক্তার জোবায়দা রহমানও। ১৯৪৬ সালের ১০ জুলাই যাত্রা শুরু করার প্রতিষ্ঠানটি ৮০ বছর পেরিয়ে ৮১তে পা দিল। প্রত্যাশাই ব্যক্ত করব যে বাংলাদেশ হবে সাউথ এশিয়া স্টেট মিনিস্টার সেক্রেটারি, ওনাদেরকে অন্য কাজগুলো দেখতে হচ্ছে। এই পার্টিকুলার এই বিষয়টা যেটা আপনি একটা উন্নত বিশ্বের। সময় সংবাদে আরও থাকছে, সংকোচমূলক মুদ্রানীতিতে সুদ হার বেড়ে বেসরকারি বিনিয়োগ কমার শঙ্কা উস্কে দিতে পারে মূল্যস্ফীতিও। ঋণ প্রাপ্তি সহজ করতে তারল্য প্রবাহ নিশ্চিতের তাগিদ। ফিফা বিশ্বকাপ খবর। আবারও স্পেনের জয়ের নায়ক মিকেল মেরিনো। ম্যাচের শেষ মুহূর্তে তার গোলেই সেমিফাইনালে উঠেছে লা রোহারা। অন্যদিকে থিবো কোর্তোয়ার ইনজুরিতে সর্বনাশ হয়েছে বেলজিয়ামের। এই তারকা গোলরক্ষক মাঠ ছাড়ার পরই
গোল হজম করে আসর থেকে ছিটকে পড়ে রেড ডেভিলরা। এবারের আসরে প্রথম গোল হজম করলেও শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জিতে শীর্ষ 4-এর টিকিট কেটেছে স্পেন, যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। লস অ্যাঞ্জেলস থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। স্প্যানিশ ফিয়েস্তার আবহে আরও বর্ণিল হলিউডের শহর। ফিফা বিশ্বকাপ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার আনন্দে আত্মহারা ওরা। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ মানেই গ্যালারিতে রূপালী পর্দার তারকাদের মেলা। 70,000-এরও বেশি দর্শকের মাঝে ক্যামেরা আলাদাভাবে খুঁজে নিয়েছে ব্র্যাড পিট, পেনেলোপে ক্রুজদের। তবে এদিনের মূল চরিত্র হয়ে ওঠেন মিকেল মেরিনো। আবারও ফুয়েন্তের ট্রাম্প কার্ড 30 বছর বয়সী মিডফিল্ডার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করার পর এবার শেষ মুহূর্তে গোল করে কাঁদালেন বেলজিয়ামদের। ম্যাচ জুড়ে আক্রমণের পর আক্রমণ করে গেছে স্পেন। বেলজিয়ামের 5টি শটের বিপরীতে মোট 18টি শট নিয়েছে তারা, যার মধ্যে 8টি ছিল অন টার্গেট। 30 মিনিটে ফ্যাবিয়ান রুইজের গোলে প্রথম লিডও ছিল তাদেরই। যদিও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমার্ধে মাথা নত করেনি বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ের ক্রস থেকে শার্লে দি কেতেলারের হেডে 41 মিনিটে সমতায় ফিরে রেড ডেভিলস। এবারের বিশ্বকাপে এই প্রথম গোল হজম করে স্পেন। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ডিফেন্ডারদের স্বস্তিতে থাকতে দেয়নি লা রোহা ফরওয়ার্ডরা। লামিন ইয়ামাল, দানি ওলমো, মিকেল ওয়ারজাবালদের সামনে লড়াই করে গেছেন থিবো কোর্তোয়া, কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। 71 মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তারকা গোলরক্ষক। বদলি হিসাবে নামেন সেনে লামেন্স। অনেকটা ব্যাকফুটে থেকেই বাকি সময়টা খেলতে হয়েছে বেলজিয়ামকে। দুদলের 2 পরিবর্তন বদলে দিয়েছে ম্যাচের চিত্র। একদিকে কোর্তোয়ার মাঠ থেকে উঠে যাওয়া, আরেকদিকে মেরিনোর 86 মিনিটে মাঠে নামা। সাবস্টিটিউট হিসেবে নামার 2 মিনিটের মধ্যেই বল জালে জড়ান মেরিনো। কিছুই করার ছিল না। মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ নষ্ট করার হতাশা গ্রাস করে সাবস্টিটিউট গোলকিপার লামেন্সকে। কুবাসির শট তার হাত থেকে ফসকে গেলে ফিরতি শটে গোল করেন মেরিনো। শেষ পর্যন্ত আর কোনো নাটকীয়তা ছিল না। 2-1 গোলে জিতে সেমিফাইনালের মঞ্চে পা রাখে স্পেন। আর হয়তো বিশ্বকাপ থেকে বেলজিয়ামের এই বিদায়ের মধ্য দিয়েই ডি ব্রুইনা, লুকাকুদের গোল্ডেন জেনারেশনের সমাপ্তি ঘটল। শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। সেখানে তাদের শক্ত প্রতিপক্ষ ফ্রান্স। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। সেমিফাইনাল নিশ্চিতে রাতে নরওয়ের চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। মায়ামি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 3টায়। বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ইংল্যান্ড। থমাস টুখেলের অধীনে দারুণ ছন্দে আছে 3 লায়ন্স। 6 গোল ও 1 অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের রেসে আছেন দলের অধিনায়ক হ্যারি কেইন। এছাড়া রাউন্ড অফ 16-এ জোড়া গোল সহ 4 গোল করে দুর্দান্ত ফর্মে আছেন জুড বেলিংহাম। তবে ইংল্যান্ডের চিন্তা নরওয়ের দ্রুত কাউন্টার অ্যাটাক। ব্রাজিলকে হারানো আর্লিং হল্যান্ড বড় চ্যালেঞ্জে ফেলবে ইংল্যান্ডের রক্ষণ ভাগকে। বিশ্বকাপে এখন পর্যন্ত হল্যান্ডের গোল 7টি, তবে এখন পর্যন্ত দুবারের দেখায় নরওয়েকে দুবারই হারিয়েছিল ইংল্যান্ড। পুরায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার রাতে নগরীর লতিফপুর কলোনির প্রীতি প্রাইমারি স্কুলের পেছনের গলিতে হত্যাকাণ্ড হয়। স্থানীয়রা জানান, কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে আর্থিক ও পারিবারিক বিরোধ চলছিল আরিফ শেখের। এরই জেরে শুক্রবার রাতে কৌশলে আরিফকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাণিজ্যের খবর। সংকোচনমূলক মুদ্রানীতিতে সুদহার বেড়ে বেসরকারি বিনিয়োগ কমার শঙ্কা দেখছেন খাত সংশ্লিষ্টরা, যা নতুন বাজেটে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। চাহিদা মতো পণ্য সরবরাহ নিশ্চিত না করে সংকোচমূলক মুদ্রানীতি দেয়ায় মূল্যস্ফীতি আরও উস্কে যাবে বলে মত বিশ্লেষকদের। এ অবস্থায় ঋণ প্রাপ্তি সহজ করতে তারল্য প্রবাহ নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় ব্যাংকে, এমন তাগিদ উদ্যোক্তাদের। MS আরিফিনের রিপোর্ট।
সদ্য বিদায়ী 2025-26 অর্থ বছরের জানুয়ারি থেকে জুন সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ 8% বাড়ানোর পরিকল্পনা করে কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ মে মাসের হিসাবে যা দাঁড়িয়েছে 4.98%। আগের মাস এপ্রিলে 22 মাসের মধ্যে সর্বনিম্ন 4.75% প্রবৃদ্ধি দেখে বেসরকারি খাত। এমন বাস্তবতায় কিছুটা পিছু হটেছে বাংলাদেশ ব্যাংক। 2026-27 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.8%। ঋণ প্রবাহ বাড়াতে রাখা হয়েছে নানা নীতি সহায়ক কৌশল ও প্রণোদনাও। তবে অপরিবর্তিত 10% নীতি সুধার কাঙ্ক্ষিত বিনিয়োগে বড় বাধা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। 15%, 16%, 16.5% পর্যন্ত ইন্টারেস্ট রেট দিয়ে আমাদেরকে এখন সাফার করতে হচ্ছে। ব্যাংকের সুবিধা কোনোটাই কিন্তু বাদ নাই, সবই তারা আদায় করে নিচ্ছে। প্রকারান্তরে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্যোক্তারা বলছেন, অর্থনীতির কঠিন সময়ে ঋণ প্রাপ্তি সহজ করার উদ্যোগ নিতে হবে কেন্দ্রীয় ব্যাংককেই। তারল্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর সক্ষমতা যাচাইয়ে জোর দেওয়ার তাগিদ তাদের। কোন ব্যাংকগুলোকে সাপোর্ট করতে হবে, কোন ব্যাংকগুলোকে আসলে ছোট করে নিয়ে আসতে হবে, এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে খুব স্পষ্টভাবে আসেনি। সো এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। কারণ আপনি কি এইলিং ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য টাকা দিবেন, নাকি আপনি ভালো ব্যাংকগুলোকে টাকা দিবেন যাতে তারা, এই ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছে, তারা যেই মার্কেটে যে গ্যাপটা ক্রিয়েট করছে সেটা রিকভার করতে পারবে। নতুন অর্থ বছরের ঘাটতি বাজেট পূরণে 1,27,000 কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নেবে সরকার, যা ঋণ প্রাপ্তির হিস্যা কমাবে বেসরকারি খাতের। এতে উৎপাদন কমলে লাগাম টানা সম্ভব হবে না মূল্যস্ফীতির। এই অবস্থায় ব্যক্তি খাতে বিদেশি ঋণের সুষম বন্টন নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন এই অর্থনীতিবিদ। সরকার তার বড় আকারের এডিপি যেটি ঘোষণা করেছেন, সেটি করতে গিয়ে যে ঋণের চাহিদার মধ্যে পড়েছেন, সেটি এখন দেখতে পাচ্ছে মুদ্রানীতি দিয়ে সেটিকে সহায়তা করবার জন্য এটি ঘোষণা করা হয়েছে। সরকার যদি ব্যাংক ব্যবস্থা থেকে উচ্চমাত্রায় ঋণ গ্রহণ করেন, তাহলে উচিত হবে বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক বাজার থেকে ঋণ গ্রহণ করে সেটা যাতে বেসরকারি খাতের জন্য ঋণ সরবরাহ বৃদ্ধি করা যায়। আগামী 6 মাসে অভ্যন্তরীণ ঋণ প্রবাহ 10.5% উন্নীত করতে চায় বাংলাদেশ ব্যাংক। সবশেষ মে মাসে যা অর্জিত হয়েছে 8.63%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 30,000 টাকা করা উচিত বলে মনে করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। সকালে ঝিনাইদহ শিশু একাডেমিতে আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 2023 সালে শিল্প খাতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 12,500 টাকা করা হয়। এই টাকা দিয়ে একটি পরিবার চালানো খুবই কষ্টসাধ্য জানিয়ে শ্রমিকদের সঙ্গে বৈষম্যহীন আচরণ বন্ধ করার আহ্বান জানান তিনি। টানা বৃষ্টি এবং উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে তলিয়ে গেছে চরাঞ্চলের বেশ কিছু এলাকার সবজি ক্ষেত। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। হঠাৎ পানি বাড়ায় চরাঞ্চলের লাউ, মূলা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ঢেঁড়স সহ বিভিন্ন ধরনের শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। প্রায় 6 হেক্টর ফসলি জমি নিচে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। স্বাস্থ্যকর্মী সহ এই প্রতিষ্ঠানের সাথে যারা বিভিন্নভাবে জড়িত প্রত্যেককে আমি জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই দিনে। একই সাথে আমার মনে হয় ঢাকা মেডিকেল কলেজের এই 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা যারা আমাদের সামনে আছেন, যারা আমাদের আশেপাশে আছেন, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, তাদেরকে যেরকম স্মরণ করা উচিত। আজকের এই দিনে বোধহয় এমন অনেক মানুষ আছেন, আমরা ভিডিওতে দেখেছি, টিকটকের ডকুমেন্টারিতে দেখেছি, যারা আমাদের মাঝে নেই, কিন্তু এই প্রতিষ্ঠানকে বেড়ে উঠতে যারা সাহায্য করেছেন, এই মানুষগুলোকে আমি মনে করি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, ঢাকা মেডিকেল কলেজের এই যে যাত্রা, এই যাত্রাপথে দেশের সকল প্রান্তের সকল মানুষের কাছে কোনো না কোনোভাবেই মেডিকেল কলেজটি পরিচিত। বিশেষ করে রাজধানীর মানুষের সার্বক্ষণিক একটা নির্ভরতার প্রতীক হচ্ছে এই ঢাকা মেডিকেল কলেজ। এই হাসপাতালের কোনো একটি কক্ষে, এটাও আমরা দেখেছি, আমি যে বক্তব্যটা দিতে যাচ্ছি সেটাও আমরা ডকুমেন্টারিতে সুন্দরভাবে ফুটে উঠেছে, কক্ষে অথবা করিডোরে প্রতিদিন এরকম অনেক মানুষ আছে। কেউ হয়তো আনন্দে ভরে উঠছেন, আবার বেদনাতেও ভরে যাচ্ছে যার মন। এখানে নতুন জীবন স্পন্দন যেরকম এখানে তৈরি হচ্ছে, একইভাবে হয়তো এখানে অনেক জীবন আলো নিভে যাচ্ছে।
টেলিস্কোপ হাতে এক প্রান্তে যখন একজন ডাক্তারের, টেলিস্কোপের একটা প্রান্তে যখন একজন ডাক্তারের কানে থাকে, ঠিক অন্য প্রান্তে তখন স্পন্দিত হয় একটা মানুষের জীবন। আর চিকিৎসক এবং রোগীকে ঘিরে আবর্তিত হয় কিন্তু একটা পরিবারের অগাধ বিশ্বাস। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যারা চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন, একটু আগেও আমি যে কথাটি বলেছি আলোচনা প্রসঙ্গে, কিংবা একজন চিকিৎসক হওয়া পর্যন্ত যারা পড়াশোনা করছেন, আমাদের ইন্টার্নি যারা আছে তারাও তাদের বিষয়গুলো তুলে ধরেছে আমাদের কাছে। প্রত্যেকটা মানুষের মনোজগতে কিন্তু আমরা যারা নন ডাক্তার, আমাদের যাদের চিকিৎসা আপনাদেরও প্রয়োজন হয়, তারপরেও আমরা মনে করি যে আপনারা সবসময় সুস্থই থাকেন। আমরা যারা নন ডাক্তার, আমাদের চিন্তা ভাবনায় কিন্তু আপনারা এমন একজন মানুষ হিসাবে আমরা আপনাদেরকে চিন্তা করি, যার কাছে কিন্তু আমরা একটা ভরসা পাই, যার কাছে আমরা ভরসা পাই একটা পরম বন্ধু হিসাবে। বিশেষ করে মানুষ কখন যায় আপনাদের কাছে? মানুষ আপনাদের কাছে যায় কিন্তু বিপদে পড়লেই। এবং একজন মানুষ বিপদে পড়ে যখন আরেকজন মানুষের কাছে যায়, তখন কিন্তু সে সেই মানুষটাকে তার ভরসার আশ্রয়স্থল মনে করে বলেই কিন্তু তার কাছে যায়। সেরকম একটি পরিস্থিতিতে মানুষ আপনাদের কাছে যায়। চিকিৎসকগণই কিন্তু রোগে শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন। এবং এই কথাটি আমি আমার জীবনেও এটি উপলব্ধি করেছি। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন। প্রত্যেকটি মুহূর্তে ওনারা তাকে টেক কেয়ার করেছেন। উনি মৃত্যুর কিছুদিন আগে উনি বিদেশে গিয়েছিলেন। এখানে ডিবেট হচ্ছিল আমাদের মধ্যে যে আবার ওনাকে নিব কি নিব না। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেও ছিলাম বিভিন্ন মানুষকে, যে আপনারা ওনাকে নিতে চাচ্ছেন, কিন্তু এখানে যেই চিকিৎসকগণ ওনাকে যেই সেবাটা দিচ্ছে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত, আমি দেখেছি বিদেশি, হ্যাঁ বিদেশে গেলে হয়তো টেকনিক্যাল সাপোর্টটা ভালো পাওয়া যাবে, ভালো ইকুইপমেন্ট হয়তো আছে, আরও হয়তো অ্যাডভান্স ইকুইপমেন্ট আছে, ওষুধপত্রের ব্যাপারে খুব হয়তো ডিফারেন্স থাকবে না, হয়তো হার্ডলি ডিফারেন্স থাকবে, কিন্তু এই যে হিউম্যান টেক কেয়ার যেটা, আমি মনে করি না এটা বিদেশে গেলে পাওয়া যেত কোনোভাবেই। যেই সেবাটা ওনার জীবনের শেষ দিন, আমি বলবো শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ মুহূর্তে আমার আল্লাহ তৌফিক দিয়েছিলেন, আমি সেখানে থাকতে পেরেছিলাম। আমি দেখেছি সেই মানুষগুলো কিভাবে ওনাকে সেবা দিয়েছেন, কিভাবে শুশ্রূষা করেছেন ওনার। এইটা বোধহয় যতই ভালো হসপিটাল হোক পৃথিবীর, যতই অর্থ দিয়ে হোক, এইটা পাওয়া যেত না। সেজন্য ব্যক্তিগতভাবে আমি সেই মানুষগুলোর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। উপস্থিতিবৃন্দ, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা তথা চিকিৎসক, নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে এর ভিতরে যেটি আলাপ আলোচনা হয়েছে, আমাদের প্রত্যেকটা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে আমরা নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছি। কিছুদিন আগে ওসমানী উদ্যানে আমাদের যারা উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করেন সরকারি চিকিৎসকগণ, তারা এটি বলেছিলেন এবং তাৎক্ষণিকভাবে আমি সেই ব্যবস্থাটি সমস্যার সমাধানের চেষ্টা করেছি। ব্যাপারটি ধীরে ধীরে আমরা সিচুয়েশনটি নিশ্চয়ই উন্নত করতে সক্ষম হয়েছি। এর আমরা হাসপাতালগুলোতে এই সিকিউরিটির জন্য 10 জন করে আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরও 5000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। পাশাপাশি শুধু তো ডাক্তার বা চিকিৎসক অ্যাপয়েন্ট করলেই হবে না, এর পাশাপাশি ওনাদের হ্যান্ডসগুলোও লাগবে। ফলে আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদও দ্রুততার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরও 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব এবং দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন।
সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে চাই। এখানে আমরা দেখেছি একটু আগে একজন ডাক্তার বলেছেন ওনার বক্তব্যে যে 2 দিনে 800 রোগীকে আপনাদের টেক কেয়ার করতে হয়েছে, যেটা একজন ডাক্তারের জন্য আসলেই এটা একটা অমানবিক অবস্থা হয়ে ওঠে অনেক সময়। এবং সেজন্যই আমরা চিন্তা করেছি এই চিন্তাটা করা থেকেই, এবং ডক্টর জুবাইদা উনি ইম্পেরিয়াল থেকে যে এমএসটা করেছিলেন সেটা ওনার ছিল প্রিভেনশনের উপরে। তা আমি দেখতাম উনি যখন পড়তেন দেখতাম আমি বিষয়গুলো, এবং তখন থেকে আমার মাথায় ঢুকেছিল ব্যাপারটা যে কখনো যদি সুযোগ হয় আমরা এই দিকটাতে আমরা এই নজর দিব, এই দিকটাকে আমরা অ্যাড্রেস করবো। এবং আপনারা অনেকেই আপনাদের ইউরোপে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আপনাদের নিশ্চয়ই কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এর মধ্যে ইউরোপে কিন্তু এখন ওরা দেখেছে, হিসাব নিকাশ সব কিছু করে দেখেছে যে একজন রুগীকে চিকিৎসা দেওয়ার জন্য রাষ্ট্রের যেই খরচ হয় তার থেকে যদি প্রিভেনশনের ব্যাপারটায় জোর দেওয়া যায়, অর্থাৎ আমরা যদি এমন একজন ব্যক্তিকে ট্রেনিং দিয়ে রেডি করতে পারি যে ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাওয়্যার করবে যে কি কি কাজ থেকে বিরত, কি কি খাওয়া, লাইফস্টাইল কেমন হলে বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকা যাবে, তাতে দেখা গিয়েছে যে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে। এবং তারপরেও যারা অসুস্থ হয়, যেহেতু হাসপাতালে যদি কম সংখ্যক মানুষ অসুস্থ হয় তাহলে খুব স্বাভাবিকভাবে এই যে মেডিকেল কলেজে যেটা ঘটেছে, প্রথম দিন 400, পরের দিন 300, এরকম প্রায় 700-800 মতন রোগী প্রতিদিন, এরকম প্রেশারটা এটাও কিন্তু স্বাভাবিকভাবে তখন কমে আসবে যদি দেশে সামগ্রিকভাবে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়। এবং মেডিকেল কলেজে আসার আগ পর্যন্ত যদি এই মানুষগুলোকে প্রাইমারি চিকিৎসা দিয়ে মোটামুটিভাবে সুস্থ করে ফেলা যায়, সেজন্য ঢাকা মেডিকেলের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম তাই সেখানে। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। হত্যার চেষ্টা করা হলেও হাজারো ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন তেহরান আলোচনায় ফিরতে চায়, এমনকি সে প্রস্তাবে ওয়াশিংটন রাজিও হয়েছে। যদিও ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। এই ছিল দুপুর 12টার সময় সংবাদের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী তারেক হাসান শিমুল। ধন্যবাদ ধ্রুব। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।